হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য আশা এডুকেশন। সো তোমরা সবাই ক্লাস 10-এ, সামনেই তোমাদের পরীক্ষা, তাই তো? সামনেই তোমাদের বোর্ডের পরীক্ষা, জীবনের প্রথম সবথেকে বড় পরীক্ষা। সো আজকে আমরা যে টপিকটা ডিসকাশন করব সেটা হচ্ছে রেডক্স, জারণ বিজারণ। এই টপিকটা এই জন্য একটু ইম্পর্টেন্ট বেশি, তার কারণ আর কিছুই নয় যে তোমাদের যে সিলেবাস রয়েছে সেটা মাধ্যমিকের সিলেবাস হোক বা সিবিএসসি হোক বা আইসিএসসি হোক, তোমরা একটা জিনিস জানো যে সেখানে ইনঅর্গ্যানিক পোর্শনটা আমাদের একটু বেশি রয়েছে। সেটা রাসায়নিক কোনো সমীকরণ গঠনের ক্ষেত্রেই হোক বা কেমিক্যাল রিয়াকশন হোক বা ধরো ব্যালেন্সিং হোক, যাই করি না কেন সেখানে কিন্তু আমাদের কি রয়েছে, আমাদের অ্যাকচুয়ালি ইনঅর্গ্যানিক পোর্শনটা একটু বেশি রয়েছে। তাই সেই ইনঅর্গ্যানিক পোর্শনটাকে কোনো রাসায়নিক সমীকরণকে ব্যালেন্স করতে গেলে, কোনো কেমিক্যাল ইকুয়েশনকে প্রপারলি লিখতে গেলে যদি আমরা মুখস্থ না করে প্রপার ওয়েতে যদি করতে চাই, তাহলে দু তিনটে জিনিস প্রচণ্ড ইম্পর্টেন্ট। প্রথম এবং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ভ্যালেন্সি, যোজ্যতা। কোনো একটা মৌল যদি থাকে, কোনো একটা অ্যাটম যদি থাকে, তার অ্যাকচুয়ালি ভ্যালেন্সি কত সেটা তোমাদের জানতে হবে। কারোর ভ্যালেন্সি তোমরা জানো 1, কারোর 2, কারোর 3, কারোর 4, এরকম করে সব ভ্যালেন্সি হয়। কোনো একটি মৌলর আবার ভ্যারিয়েবল ভ্যালেন্সিও হয়, মানে অনেকগুলো যোজ্যতাও শো করতে পারে, যেমন ফসফরাস, যেমন সালফার, যেমন ক্লোরিন। তো এই জিনিসগুলো, যেমন নাইট্রোজেন, এই জিনিসগুলো আমাদেরকে অবগত হতে হবে, জানতে হবে। কারণ কি, যদি তুমি উপর জিনিসগুলো জানো তাহলে ব্যাপারটা হচ্ছে এটাই যে তোমরা জিনিসটাকে মুখস্থ করবে। একটা জিনিস যেটা আমি সবসময় বলি আমার প্রিয় এলিমেন্টসদেরকে, সেটা কি, যে সি ফর কেমিস্ট্রি, সি ফর কনসেপ্ট। তাই মাথায় রাখবে, এই কনসেপ্টটা যদি ক্লিয়ার না থাকে তখন তোমার সায়েন্সের এই কেমিস্ট্রির পোর্শনটাকে তোমার ইতিহাস বলে মনে হবে, যেহেতু মুখস্থ রয়েছে। তাই আজকে আমি যেটা ডিসকাস করব, ভ্যালেন্সি কিন্তু নয়, ওটা অবশ্যই ইম্পর্টেন্ট। ভ্যালেন্সির সঙ্গে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অবশ্যই আমাদেরকে জানতে হবে যে ইলেকট্রন বিন্যাস কীরকম করে হয়। ইলেকট্রন বিন্যাস না জানলে কিন্তু আমরা অ্যাকচুয়ালি ভ্যালেন্সি বের করতে পারবো না বা অন্য ইনঅর্গ্যানিকের প্রসেসগুলো করতে পারবো না। মানে যদি আমি ছোট্ট করে বলি, পর্যায় সারণীকে বা পিরিয়ডিক টেবিলকে তোমাদের ডিটেলসে ভালো করে পড়তে হবে। তো আমি নেক্সট যে আমরা কিছুক্ষণ তোমাদের সঙ্গে ইন্টারাক্ট করব, দেখো এর আগেও আমি একটা ছোট্ট সেশন বানিয়েছি আয়নিক বন্ড এবং কোভ্যালেন্ট বন্ডের জন্য, ক্লাস 10-এর বিশেষ করে বেস করে। তোমরা সেই ভিডিওটি যদি এখনও না দেখে থাকো তাহলে সেটি দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। বাট আজকের সেশনটা একটু লম্বা হতে চলেছে। কেন? কারণ আমি চাই তোমরা ডিটেলসে একটু জানো। তো এই ভিডিওটা তোমাদের প্রচণ্ড হেল্প করতে চলেছে। এই ভিডিওটা হচ্ছে থার্ড পয়েন্টকে নিয়ে, যেটা হচ্ছে রেডক্স। হ্যাঁ, অবশ্যই তোমাদের মনে হতে পারে যে স্যার প্রথম এবং সেকেন্ডটা একটু ইম্পর্টেন্ট, যখন সেটা কি হবে সেটা নিয়ে আমরা নিশ্চয়ই কথা বলবো। তোমরা কিছুটা হলেও পড়েছো। দেখো, সব জিনিস ছোট্ট সময়ের মধ্যে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার আমরা নিশ্চয়ই চেষ্টা করব। বাট আজকে আমরা যেটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জারণ বিজারণ বা রেডক্স, ঠিক আছে? সো রেডক্স জিনিসটা কেন ইম্পর্টেন্ট তোমাদেরকে বুঝতে হবে। ধরে রাখো, সাপোজ আমি আগে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে তোমাদের ব্যাপারটা বোঝাতে চাই। ভালো করে মন দিয়ে শুনবে, আমরা গল্প করে করে কেমিস্ট্রিটাকে পড়বো। ধরে রাখো আমি আছি, ঠিক আছে? আমি আছি আর তুমি আছো। সো এবার একটা জিনিস বুঝে দেখো, কি কি প্রসেস হতে পারে, কি কি প্রসেস হতে পারে। আমার কাছে ইলেকট্রন আছে, ঠিক আছে? আমি যেহেতু অ্যাটম বা আমি যেহেতু পরমাণু, আমার কাছে ইলেকট্রন আছে। তোমার কাছেও তোমার ইলেকট্রন রয়েছে, ঠিক আছে? তুমিও যেহেতু অ্যাটম। কি কি পসিবিলিটি হতে পারে? দেখো, একটা পসিবিলিটি এটা হতে পারে যে আমি আমার ইলেকট্রন তোমাকে দিয়ে দিলাম, হতে পারে। আর একটা পসিবিলিটি এটা হতে পারে তুমি তোমার ইলেকট্রন আমাকে দিয়ে দিলে, হতে পারে। আর একটা পসিবিলিটি কি হতে পারে, যে ধরে রাখো আমি তোমাকে ইলেকট্রন দিলাম, ঠিক আছে? তুমি আমাকে ইলেকট্রন দিলে, যেটা আমরা আগের দুটো কেসে ডিসকাস করেছি। এবং থার্ড পসিবিলিটি হচ্ছে এটাই যে আমরা কেউ কারোর প্রতি রেসপন্সই করলাম না, মানে না তুমি আমায় দিলে না আমি তোমায় দিলাম। এই ধরনের জিনিসগুলোকেই বলা হয় নিষ্ক্রিয় মৌল, যেটা আমাদের পর্যায় সারণীতে রয়েছে। সো মেনলি যে রেডক্স রিয়াকশনটা, রেড অক্স মানে হচ্ছে রিডাকশন অ্যান্ড অক্সিডেশন, জারণ এবং আমাদের বিজারণের যে গল্প, যেমন অক্সিডেশনকে জারণ বলে আর রিডাকশনকে বিজারণ বলে, আমি এক্ষুনি বলছি। সো এই জিনিসটা যদি আমাদের বুঝতে হয় তাহলে এই ইলেকট্রনের দেওয়া নেওয়া বা না দেওয়ার কারণগুলোকে আমাদেরকে বুঝতে হবে, যে কেন কেউ দিচ্ছে না, ঠিক আছে? কেন কাছাকাছি আসা সত্ত্বেও হয়তো কেউ দিচ্ছে না, বা কেন কাছাকাছি এলেই দিয়ে দেবে। এবার এখানেও একটা প্রশ্ন থেকে থাকে যে তুমি আমাকে দেবে না আমি তোমাকে ইলেকট্রন দেবো, তাই না? সে এই ইলেকট্রনের গল্পগুলো আমাকে যদি বুঝতে হয়, সেই জিনিসটাকে একটু ডিটেলসে আজকে আমরা পড়বো, যে জারণ বিজারণ কিভাবে হয়, কারা জারিত হয়, কারা বিজারিত হয়, কারা কিভাবে রিয়াকশন প্রসেস করে, সেগুলো।
এবং আমি আজকে যে সেশনটা নেব সেই সেশনটাই তোমাদের বোর্ড লেভেল থেকে শুরু করে কম্পিটিটিভ লেভেল, মানে কালকে যদি তোমরা কম্পিটিশনে আসো সাথেও যাতে তোমাদের হেল্প করে সেই মতো করেই নেব। বাট হ্যাঁ, অবশ্যই আমি পুরো ডিটেলসে যাব না, কারণ অবশ্যই আমি চাই যে এই যে সেশনটাকে একটু বেসিক লেভেলে রাখতে, তার কারণ যাতে তোমরাও পড়ে ইন্টারেস্ট পাও, ঠিক আছে? এবং এর সম্বন্ধে যদি আরও বিস্তারিত জানতে হয় তাহলে আমরা ইন ফিউচার নিশ্চয়ই সেটাকে পড়াশোনা করব, ঠিক আছে? সো আজকের সেশনটি একদম মন দিয়ে শুনবে, কারণ সেশনটি প্রচণ্ড হেল্পফুল হতে চলেছে তোমাদের জন্য। কি সেশন? রেডক্স রিয়াকশন, বলতে পারো লাল সার, ঠিক আছে? রেড মানে লাল, অক্স মানে সার। সো লাল সার ভালো করে শুনবে, ভালো করে মন দিয়ে কনসেপ্টটা বুঝবে, না হলে এমনও হতে পারে সার কিন্তু তোমাকে গুতাতে যেতেও পারে। সো এই জন্য চলো আমরা শুরু করতে চলেছি জারণ বিজারণ। আচ্ছা, জারণ বিজারণ করার আগে একটা জিনিস তোমাকে জানতে হবে, সেটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি, তড়িৎ ঋণাত্মকতা। সো এটার যদি আমরা কথা বলি, দেখো তোমাদের বইয়ে অনেক দেওয়া আছে, মানে ধরে রাখো যদি আমি তড়িৎ ঋণাত্মকতার বলি, পুরো একটা টেবিল পাওয়া যায়, বইও দেওয়া থাকে, তোমরা অনেকে অনেক জায়গায় দেখেওছো, ঠিক আছে? বাট আমি তোমাদেরকে কতগুলো স্পেসিফিক অ্যাকচুয়ালি অ্যাটম বা পরমাণুর ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালু তোমাদেরকে বলছি, তোমরা জাস্ট এটাকে ফলো আপ করবে, তোমাদের ক্লাস 12 অবধি আর কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? সো আমি একটু লিখে দিই। যেমন ধরে রাখো যদি আমি ইলেকট্রোনেগেটিভিটির কথা বলি, সো আমি লিখছি কি ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রোনেগেটিভিটি, ঠিক আছে? নেগেটিভিটি। সো ইলেকট্রোনেগেটিভিটির কথা যদি আমি বলি, তোমাদেরকে জাস্ট এই যে কটা লিখছি আমি সেটা মাথায় রাখলেই হবে। যেমন ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভ ভ্যালু হয় 4.0, ঠিক আছে? যদি আমি বলি অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভ ভ্যালু হয় 3.5 অ্যারাউন্ড। যদি আমি নাইট্রোজেন এবং ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটির কথা বলি, সেটা হয় 3.0 অ্যারাউন্ড। দেখো ক্লোরিন স্লাইটলি আপ হয়, মানে একটু উপরে হয়, বাট 3.0 অ্যারাউন্ড, ওই 3.1 এর কাছে ধরে রাখো। বাট প্রত্যেকের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রেখো, ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু একটা মানে বলতে পারো যে ইলেকট্রন কে নিজের দিকে টানবে তার একটা পরিসংখ্যান, মানে হচ্ছে এটা দিয়ে আমরা বুঝতে পারি কি ফ্লোরিন, যেমন ফ্লোরিনের সব থেকে বেশি দেখতে পাচ্ছ, মানে ফ্লোরিন ইলেকট্রনকে নিজের দিকে টানতে পছন্দ করবে। এই ইলেকট্রোনেগেটিভিটির মানেই হচ্ছে তাই, ঠিক আছে? তো তারপরে কি রয়েছে, তারপর ধরে রাখো যেমন ব্রোমিন রয়েছে, সো ব্রোমিনের অ্যারাউন্ড হয় 2.7, ঠিক আছে? 2.7। যদি আমি বলি ধরে রাখো কার্বনের ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে কি হয় 2.5। আচ্ছা, এখানে আমি একটা খুব সুন্দর ট্রিক তোমাদেরকে বলে রাখি, একসঙ্গেই হয়ে যাবে। তোমরা ক্লাস 11-এ গিয়ে দু ধরনের কম্পাউন্ড পড়বে, একটাকে বলা হয় সিস আর একটাকে বলা হয় ট্রান্স। তাই সি ফর কেমিস্ট্রি, সি ফর চিটিংবাজি, একটা খুব সুন্দর ইজি চিটিংবাজি আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, দ্যাট ইজ সিস। মাথায় রাখবে সিস। সো কার্বন, আয়োডিন, সালফার, কার্বনের তো 2.5 হয়, আয়োডিন সালফারও নিয়ার অ্যাবাউট 2.5ই হয়, ঠিক আছে? তাহলে সিস কম্পাউন্ডটা দিয়ে তোমাদের মাথায় থেকে যাবে সিস। আর তোমরা প্রত্যেকে যারা গাড়ি দেখেছো, অটোমোবাইল গাড়ি যেমন বাস হোক, যেমন ধরে রাখো সাপোজ বাকি যারা গাড়ি দেখেছো, তোমরা জানো আমাদের যে 4 হুইলার যেগুলো থাকে সেগুলো সাধারণত আমাদের কিসে চলে? পেট্রোলে চলে। সো এই যে আমাদের পেট্রোল, তার মধ্যে অনেকেই রয়েছে, যেমন ইন্ডিয়ান অয়েল থেকে শুরু করে মানে বাকি রিলায়েন্সেরও রয়েছে, সবই জানো। বাট আমি কোনটাকে তোমাদের মনে রাখতে বলছি, দ্যাট ইজ এইচপি। তোমরা জানো এইচপিওরও রয়েছে, ঠিক আছে? সো এইচপি বেসিক্যালি ল্যাপটপও রয়েছে, কিন্তু তোমরা মনে রাখতে পারো। সো হাইড্রোজেন এবং ফসফরাস দুটোরই অ্যারাউন্ড 2.1 এর কাছাকাছি হয়, ঠিক আছে? সো তোমরা বেসিক্যালি এই কটি ইলেকট্রোনেগেটিভিটি, তড়িৎ ঋণাত্মকতা মনে রাখবে, তোমাদের 12 অবধি জিনিসগুলো ইজি হয়ে যাবে। আমরা এভাবেই ইজি করে আমাদের পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যাব। তাহলে এই ইলেকট্রোনেগেটিভিটির মানে কি তোমরা দেখতেই পাচ্ছ, যদি আমি কথা বলি তাহলে এখান থেকে এদিকে গেলে তোমরা দেখো ইলেকট্রোনেগেটিভিটি ধীরে ধীরে বাড়ছে, তাই তো? মানে ইলেকট্রনের প্রতি তুমি বলতে পারো আসক্তি বাড়ছে, অ্যাট্রাকশন বাড়ছে, আকর্ষণ বল বাড়ছে। মানে কালকে যদি আমি তোমাকে জিজ্ঞেস করি, ধরে রাখো একটা এক্সাম্পল দিয়ে বুঝবো, সবসময় মাথায় রাখবে এক্সাম্পল দিয়ে পড়াশোনা করতে। এক্সাম্পল, ই ফর এক্সাম্পল, তোমার ই ফর এক্সেপশনকে সরিয়ে দিয়ে ই ফর এক্সপ্লানেশন কিন্তু তৈরি করে দিতে পারে, ঠিক আছে? তো সেই মতো করে আমরা পড়াশোনা করব। তাহলে এক্সাম্পলের কথা যদি বলি, ধরে রাখো আমার কাছে এইচ রয়েছে আর কার্বন রয়েছে। তাহলে দেখো আমরা জানি কার্বনের ইলেকট্রনটি 2.5, হাইড্রোজেনের 2.1। তাহলে এই যে বন্ডের যে ইলেকট্রন রয়েছে, সেই বন্ডের ইলেকট্রন কোন দিকে যাবে? বন্ডের ইলেকট্রন কিন্তু কার্বনের দিকে যাবে, কার্বন নিজের দিকে টেনে নেবে, এরকম ব্যাপার।
এবার এটার সঙ্গে আমাদের এই ইলেকট্রোনেগেটিভিটির সঙ্গে এই সম্বন্ধে ডিটেলস তোমরা অ্যাকচুয়ালি ক্লাস 11-এর প্রথম থেকেই পড়বে, ঠিক আছে? আমাদের ভিডিওতেও মানে আমাদের যে আশা এডুকেশনের যে প্লেলিস্ট রয়েছে সেখানেও তোমরা ডিটেলসে পেয়ে যাবে। আমি এই জিনিসটাকে ডিটেলসে বন্ড কেমিস্ট্রি বুঝিয়ে রেখেছি ক্লাস 11-এর লেকচারে, যেখানে তোমরা দেখতে পাবে বন্ড কেমিস্ট্রি বোঝানো রয়েছে অর্গ্যানিক কেমিস্ট্রির সঙ্গে, সেখানে দেখবে এই জিনিসটা আমি ডিটেলসে বুঝিয়ে রেখেছি। বাট আজকে আমাদের এত ডিটেলসে যাওয়ার দরকার নেই, কারণ আজকে আমাদের মেন ফোকাস হচ্ছে রেডক্স। এবার চলে এসো এই ইলেকট্রোনেগেটিভিটি রেডক্সকে বুঝতে কিভাবে হেল্প করে। দেখো, রেডক্স বুঝতে গেলে আগে আমাদের ব্যাপারটা যেটা বুঝতে হবে সেটা হচ্ছে এটাই যে অক্সিডেশন, ঠিক আছে? অক্সিডেশন, যেটার আমি কথা বলছি অক্সিডেশন, ঠিক আছে? এই অক্সিডেশন বা যেটাকে ধরে রাখো তোমাদের জারণ বলে, আমি একটু আগেই যেটা বললাম, সো এটাকে যেমন জারণ বলে, সো জারণ আর যে বিজারণ মানে যেটা হচ্ছে তোমার বিজারণ মানে হচ্ছে রিডাকশন, ঠিক আছে? রিডাকশন, আমি যদি রিডাকশনের কথা বলি, সো রিডাকশন যেটাকে কিনা বিজারণ বলে, তাদের মধ্যে সবার আগে আমাকে যেটা জানতে হবে যে কি পার্থক্য, কি বেসিক পার্থক্য রয়েছে সেটা জানতে হবে। দেখো, এটা সম্বন্ধে মানে যদি আমি তোমাদেরকে বলি যে এটা অ্যাকচুয়ালি আমরা ডিটেলসে পড়তে পারি, বাট এখন আমরা যে লেকচারটা করব সেটা হচ্ছে বেশি মাত্রায় ইনফরমেটিভ লেকচার করব, ঠিক আছে? তাই দুটি পয়েন্ট আপাতত জেনে রাখো। দেখো, আগেকার যুগের যদি আমি কথা বলি, সেই সময় এটা ছিল যে অক্সিজেন মানে যারা মেটাল হয়, যারা ধাতু হয়, ধাতু সাধারণত অক্সাইডের সঙ্গে বেশি থাকে। সো ধাতব অক্সাইড যেগুলো সেগুলো বেশি পাওয়া যেত, এবং সেই অক্সাইড থেকে যখন অক্সিজেনকে বের করে মেটালকে এক্সট্র্যাক্ট করা হতো, ধাতুকে যখন এক্সট্র্যাক্ট করা হতো, যেহেতু অক্সিজেনকে বের করা হচ্ছে সেটা রিডাকশন। সো এরকম বিভিন্ন ডেফিনেশন এসছে। বাট আজকে আমরা কি করব, মেনলি তিনটে পার্থক্যকে আমরা ফোকাস করব। কি কি তিনটে পার্থক্য? আসো, চলে এসো দেখে নিই। দেখো, প্রথম যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অক্সিডেশন মানে অ্যাডিশন, মানে বলতে পারো তোমার অ্যাড করা হচ্ছে, অ্যাডিশন অফ অক্সিজেন, ঠিক আছে? অক্সিডেশন মানে অ্যাডিশন অফ অক্সিজেন। দেখো, অক্স কথাটা রয়েছে তাই অক্সিজেন, তো অ্যাডিশন অফ অক্সিজেন ইজ বেসিক্যালি অক্সিডেশন প্রসেস, ঠিক আছে? আর এখানে কি হবে, ঠিক তার উল্টোটা করে দাও, তাহলে এখানে রিডাকশন মানে কি, রিমুভাল অফ, ঠিক আছে, রিমুভাল অফ অক্সিজেন, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। এবার চলে এসো সেকেন্ড পয়েন্ট, যেটা ইম্পর্টেন্ট। সেকেন্ড পয়েন্টে যদি আমি কথা বলি তাহলে সেটা কি, অক্সিডেশন কাকে বলে? দেখো, এবার জিনিসটা উল্টে দাও, আগে এদিকটায় অ্যাডিশন ছিল, এবার এখানটায় নিয়ে চলে এসো আমাদের কি, রিমুভাল। সো আমি নিয়ে চলে এলাম রিমুভাল, ঠিক আছে? রিমুভাল কিসের রিমুভাল? রিমুভাল অফ হাইড্রোজেন। এবার চলে এলো হাইড্রোজেন, ঠিক আছে? আমি ছোট করে লিখে রাখছি, তোমরা একটু পুরোটা নোট করো, জেনে রেখো। যখন কোনো ভিডিও দেখছো তোমরা খাতা পেন ইউজ করতে ভুলো না যেন, ঠিক আছে? কারণ এই জিনিসগুলো যদি তোমরা করো তাহলে সঙ্গে সঙ্গে ক্লাসের পড়া তোমাদের ক্লাসেই তৈরি হয়ে যাবে, ঠিক আছে? সো রিমুভাল অফ হাইড্রোজেন। আচ্ছা, আর যদি আমি এদিককার কথা বলি, যদি ধরে রাখো সাপোজ এটা, তো রিমুভালের উল্টো কি হবে, অ্যাডিশন। সো এটার ক্ষেত্রে কি হবে, অ্যাডিশন অফ অক্সিজেন, ঠিক আছে? আচ্ছা, এটা তো ইয়েতে গেল, সরি, হাইড্রোজেন নিয়ে আমরা কথা বলছি। সো এখানে আমরা কি লিখবো, অ্যাডিশন অফ হাইড্রোজেন, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। তাহলে দেখো, প্রথম দুটো পয়েন্ট প্রচন্ড ইজি। জারণ কাকে বলে, অক্সিজেনের অ্যাডিশন আর হাইড্রোজেনের রিমুভাল, ঠিক আছে? আর যদি আমি কথা বলি রিডাকশন কাকে বলে, রিডাকশন হচ্ছে অক্সিজেনের রিমুভাল আর হাইড্রোজেনের অ্যাডিশন, ঠিক আছে? সো এই হচ্ছে বেসিক্যালি গল্প। আচ্ছা, যদি আমি এক্সাম্পল দিতে চাই, দেখো এক্সাম্পল এই মুহূর্তে আমি ডিটেলসে দিচ্ছি না, বাট বোঝার জন্য এক্সাম্পল দরকার, একটু আগে যেটা আমি বললাম। সো অ্যাডিশন অফ অক্সিজেন, যেমন একটু আগে আমি তোমায় বললাম, যেমন ধরে কোনো একটা মেটাল আছে, যেমন জিঙ্ক নিয়ে নাও। সো জিঙ্ক যদি অক্সিজেনের সঙ্গে যুক্ত হয় তাহলে কি তৈরি করে জানো তো, জেডেন অক্সাইড তৈরি করে। যে কোনো মেটাল অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে মেটাল অক্সাইড তৈরি করে। সো দ্যাট ইজ দ্য এক্সাম্পল অফ দিস ওয়ান। আবার যদি মেটালের হাইড্রাইড ফর্ম থাকে, সেখান থেকেও বেরিয়ে গিয়ে কি হয়, অক্সিডেশন হয়। আমি একটি ছোট্ট অর্গ্যানিকের এক্সাম্পল দিই, কারণ আমরা মিশিয়ে পড়বো, কেমিস্ট্রি মিশিয়ে পড়বো, অর্গ্যানিক, ফিজিক্যাল, ইনঅর্গ্যানিক এমন নয় যে আলাদা। যেদিন মিশিয়ে পড়তে পারবে সেদিন দেখবে জিনিসগুলো আরও ইন্টারেস্টিং হবে। সো দেখো, অক্সিডেশন বলেছে রিমুভাল অফ হাইড্রোজেন, তাই তো? দেখো, এটা তোমরা ক্লাস 10-এ পড়েছো, যেমন ধরো কার্বন 4টে বন্ড করে, তাই তো? দেখো 4টে বন্ড করেছে। এই 4টে বন্ডে কি রয়েছে, ধরে রাখো এখানে হাইড্রোজেন রয়েছে, এখানে হাইড্রোজেন রয়েছে, এখানেও ধরে রাখো হাইড্রোজেন রয়েছে, আর এখানে ধরে রাখো OH রয়েছে, সাপোজ OH রয়েছে। এবার যদি আমি এটার অক্সিডেশন করি, ঠিক আছে, প্রপার রিয়েজেন্টের প্রেজেন্সে,
ঠিক আছে, যেমন ধরে রাখো KMnO4, K2CR2A7 এগুলো ইউজ করা হয়। যারা ICSE বোর্ডে আছো তাদের যেমন ডিটেলসে দেখবে লেখা আছে চ্যাপ্টারে, ঠিক আছে, বাট এই সম্বন্ধে বিস্তারিত তোমরা সবাই 11-এ গিয়ে পড়বে। সো আমি যদি এই দুটো হাইড্রোজেন মানে এই হাইড্রোজেনটি আর এই হাইড্রোজেনটা যদি বের করে দিই, দেখো দুটো হাইড্রোজেন বেরিয়ে গেল, মানে হাইড্রোজেন রিমুভ করা হলো কম্পাউন্ড থেকে। অ্যাকচুয়ালি তাহলে কি তৈরি হয়, দেখো তৈরি হয় হচ্ছে ফর্মালডিহাইড, এটার নাম হচ্ছে ফর্মালডিহাইড। তাহলে আগেরটা ছিল অ্যালকোহল, এটার নাম ছিল মিথানল, ঠিক আছে, সেখান থেকে অ্যালডিহাইড তৈরি হলো। নামে এখন যেতে যেও না, কারণ তোমাদের মধ্যে হয়তো অনেকে অতটা ডিটেলসে হয়তো জানো না, হয়তো মেবি। আমরা আপাতত ফোকাস করছি জারণ বিজারণে। তাই জারণ বিজারণ মানেই হচ্ছে কি, জারণ মানে হাইড্রোজেনের রিমুভাল। তো তোমরা দেখতে পাচ্ছ আমি দুটো হাইড্রোজেনকে বের করে দিয়েছি, বেরিয়ে গেলে কার্বনের ভ্যালেন্সি খালি হয়েছে, কার্বন অক্সিজেনের মধ্যে ডাবল বন্ড পড়ে গেছে। সো আশা করি দুটো এক্সাম্পল ক্লিয়ার হয়ে গেছে। এবং একটা জিনিস এখানেই ভেবে দেখো, আমি এখানেই বলছি, যদি আমি এখান থেকে এখানে যাই, মানে হচ্ছে উল্টোটা যদি করি, অ্যালডিহাইডকে যদি অ্যালকোহলে পরিণত করি, তাহলে হাইড্রোজেনের অ্যাডিশন করেছি, তাই না? তাহলে এটা কি আমি বলতে পারি রিডাকশন, এটা কি বলতে পারি রিডাকশন। তাহলে এদিকটা যেমন তোমার অক্সিডেশন হলো, এই দিকটা হয়ে গেল রিডাকশন। তাহলে দেখেছো মুখস্থ করতে হলো না, ঠিক আছে। সো আশা করি বুঝতে পেরেছো। সো এইভাবে আমরা জিনিসগুলোকে করব। এবং ঠিক উল্টোটাও তাই, মেটাল অক্সাইড থেকে যদি মেটালকে আলাদা করে নাও, তাহলে কি হয়ে যাবে, অবভিয়াসলি আমাদের বিজারণ হয়ে যায়, মানে রিডাকশন। তাহলে নিচেরটা যদি অক্সিডেশন হয়, অক্সিডেশনকে সাধারণত ও এর মাঝখানে থার্ড ব্র্যাকেট দিয়ে দেখাতে হয়। আর রিডাকশনের ক্ষেত্রে যেমন এই যে উপরটা যেমন রিডাকশন, সো রিডাকশন আমাদের উপরটা, যেখানে কিনা আমাদের কি করলাম, আমাদের হচ্ছে অক্সিজেনকে রিমুভ করে দিলাম। সো দিজ আর দ্য টু প্রসেস। দেখো দুটো মাত্র এক্সাম্পল দিয়ে আমরা সবটাকে এক্সপ্লেন করে দিলাম। এবার চলে এসো থার্ড যে পয়েন্টটা, তৃতীয় নাম্বার যে পয়েন্টটা, এটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা একটু মন দিয়ে শুনবে, এটা প্রচন্ড ইম্পর্টেন্ট। থার্ড পয়েন্ট দেখো, থার্ড পয়েন্টের কথা যদি আমি বলি, সেটা হচ্ছে এটাই। এখন তোমরা একটু লিখে রাখো, আমি পরে তোমাদেরকে বুঝিয়ে দেবো। অক্সিডেশন নাম্বার আমি একটু পরেই বোঝাচ্ছি। অক্সিডেশন নাম্বারের ইনক্রিজ হয়। আর এটার ক্ষেত্রে কি হয়, অক্সিডেশন নাম্বার কি হয়, অক্সিডেশন নাম্বার যদি আমি বলি, অক্সিডেশন নাম্বারের কি হয়, ডিক্রিজ হয়। অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা, এটাকে জারণ সংখ্যাও বলা হয়। তাই জারণ সংখ্যার ইনক্রিজ হচ্ছে বা জারণ সংখ্যা কমে যাচ্ছে। স্যার এটার মানে কি, আমি এক্ষুনি তোমাদেরকে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, তোমরা চিন্তা করো না। শুধু এটা জেনে রাখো, অক্সিডেশন নাম্বার যদি ইনক্রিমেন্ট হয়, যদি বেড়ে যায়, তাহলে কি হবে অক্সিডেশন, যদি কমে যায় তাহলে হচ্ছে আমাদের কি হবে, বিজারণ। এবার আমাদের এই জিনিসটা কিন্তু ভালো করে বুঝতে হবে। তাই চলে এসো, এটা আমরা বুঝে ফেলি নিচে। ধরে রাখো আমি একটা স্কেল বানাচ্ছি, ভালো করে শুনবে, খুব সোজা খুব সোজা। সো আমি একটা স্কেল বানালাম, ধরে রাখো এই যে মিডল পয়েন্ট যেটা রয়েছে এটা হচ্ছে 0, সাপোজ এটা হচ্ছে আমার 0, ঠিক আছে, 0 পয়েন্ট। এবার কি হচ্ছে, ধরে রাখো আমি যদি এদিকে যাই, এখানটায় ধরে রাখো এরকম আমি 4টে দাগ দিয়ে দিচ্ছি, 1 2 3 4। এখানেও ধরে রাখো 4টে দাগ দিয়ে দিচ্ছি, 1 2 3 4। ধরে রাখো এইটা হচ্ছে আমার এদিকে গেলে অক্সিডেশন নাম্বার বাড়ছে, দেখো +1 হলো, +2 হলো, +3 হলো, +4 হলো, দেখো এরকম করে করে বাড়ছে। আর যদি আমি এদিকে যাই, লক্ষ্য করে দেখো এটা কি হচ্ছে, -1 -2, তারপর হচ্ছে -3, আর এটা হচ্ছে -4, এরকম করে করে কমছে। তাহলে আমি প্রথম জিনিসটা স্টেপ বাই স্টেপ বোঝো, ঠিক আছে, ওই জন্যই তোমাদের কাছে ডিটেলসে জিনিসটা নিয়ে আসে, যাতে তোমাদের কনসেপ্ট একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যায়। সি ফর কেমিস্ট্রি, সি ফর ক্রিস্টাল ক্লিয়ার, ঠিক আছে। সো চলে এসো, যদি আমি এদিক থেকে এদিকে যাই, ভালো করে দেখতে পাচ্ছ আমার কি হচ্ছে, অক্সিডেশন নাম্বার বাড়ছে, মানে 0 থেকে বেড়ে যাচ্ছে, +1 +2 +3, তাহলে অক্সিডেশন নাম্বার বাড়ছে। তাহলে আমি বলতে পারি যে এই পোর্শনে সেটা তুমি এদিক থেকেই ধরো বা কন্টিনিউয়াসলি ধরো, মানে যদি আমি বলি এইখান থেকেও যদি বাড়ে, সো একইভাবে -4 থেকে -3 আসা মানে অবভিয়াসলি বাড়ছে। তাহলে এই পুরো প্রসেসটাকে অক্সিডেশন নাম্বার বাড়া বলতে পারি, এগুলোই হচ্ছে জারণ সংখ্যা। এবার অক্সিডেশন নাম্বার বাড়া মানে আমি বলতেই পারি যে জারিত হচ্ছে, অক্সিডেশন হচ্ছে। তাহলে অক্সিডেশন নাম্বার বাড়ছে মানে কি হচ্ছে, অক্সিডেশন হচ্ছে। সো আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা এবার যদি আমি উল্টোটা বলি, মানে ধরে রাখো এবার আমি বলতে চাইছি উল্টোটা, মানে ধরে রাখো এখান থেকে এবার আমি কি করছি, এদিকে যাচ্ছি, এখান থেকে এবার আমি কি করছি, এদিকে যাচ্ছি। তাহলে আমি দেখো এদিক থেকে যখন এদিকে যাচ্ছি, তখন আমার কি হচ্ছে, অক্সিডেশন নাম্বার কিন্তু কমে যাচ্ছে, অক্সিডেশন নাম্বার কিন্তু কমছে। +4 +3 +2 +1 0 -1 -2 এরকম করে করে কমছে। তাহলে অক্সিডেশন নাম্বার কমে যাওয়া মানে একটু আগেই বললাম রিডাকশন, রাইট। সো এই হচ্ছে গল্প। তাহলে রিডাকশন কাকে বলে, অক্সিডেশন নাম্বার কমে যাওয়া। অক্সিডেশন কাকে বলে, যেখানে কিনা অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা বেড়ে যাচ্ছে।
এবার এই প্রসেসটা আমাদের রিয়াকশনে কি করে হেল্প করে, বা আমরা কি করে এটা বুঝবো, স্যার অক্সিডেশন নাম্বার কি করে বের করতে হয়, সেগুলো তোমাদের জানতে হবে। কারণ আজকে আমাদের যে রেডক্স বোঝার মেন যে ফোকাস আমরা করব সেটা হচ্ছে এই 3 নাম্বার পয়েন্টে, কারণ দিস ইজ দ্য ইজিয়েস্ট প্রসেস, এটা সব থেকে ইজিয়েস্ট প্রসেস, এবং এটা শুধু আজকে তোমাদের ক্লাস 10-এ নয়, 11-এ 12-এও হেল্প করতে চলেছে, ঠিক আছে? সো এবার চলে এসো আমরা বরঞ্চ একটু ডিটেলসে পড়ি যে অক্সিডেশন নাম্বার কি করে ক্যালকুলেট করতে হয়, এবং সেটা কোনো একটা রাসায়নিক সমীকরণকে, কেমিক্যাল ইকুয়েশনকে কিভাবে এক্সপ্লেন করে, ঠিক আছে? সো কামিং টু দ্য নেক্সট স্লাইড। আশা করি এখানে কারোর কোনো কোশ্চেন নেই বা ডাউট নেই। যদি কারোর কোনো কোশ্চেন বা ডাউট থেকে থাকে তোমরা কমেন্ট করতে ভুলবে না, কারণ তোমাদের কমেন্টে যদি কোনো ডাউট থাকে তাহলে আমি নিশ্চয়ই সেই কমেন্টের রেসপন্স করব। সো চলে এসো নেক্সট আমাদের স্লাইডে। আচ্ছা, এবার দেখো, তাহলে এখন আমাদের প্রথম কাজ হচ্ছে এটাই যে অক্সিডেশন নাম্বারটাকে একটু শিখতে হবে, মানে যেটাকে আমি তোমাদেরকে বললাম জারণ সংখ্যা, অক্সিডেশন নাম্বার বা কি বলা হয় জারণ সংখ্যা, ঠিক আছে? জারণ সংখ্যা। সো জারণ সংখ্যা কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা একটু জানতে হবে আমাদের, তাই না? তাই চলে এসো। আচ্ছা দেখো, এবার আমিও বলছি যে এটা আমি তোমাদেরকে আগেই বললাম যে অ্যাকচুয়ালি রেডক্স নামের একটি মানে পুরো চ্যাপ্টার তোমাদের ক্লাস 11-এ কিন্তু রয়েছে, বাট এখন আমাদের অত ডিটেলসে যাওয়ার দরকার নেই, ঠিক আছে? তাই দেখো আমি তোমাদের কিছু শর্টকাট, মানে যেটা এখন তোমাদের কাজে লাগবে সেইটুকু খালি নিয়ে আমরা ফোকাস করব। যেমন যদি আমি বলি হাইড্রোজেনের যে অক্সিডেশন নাম্বার হয় সেটা হচ্ছে +1, ঠিক আছে? সো হাইড্রোজেনের যে অক্সিডেশন নাম্বার হয় সেটা কত? সেটা হচ্ছে +1, ঠিক আছে? এবার তোমাদেরকে একটা কথা বলি, হাইড্রোজেনে কিন্তু -1ও হয়, যেটাকে বলা হয় হাইড্রাইড, বাট এখন মনে রাখতে হবে না, সেটা আমরা পরে 11-এ ফোকাস করব। যদি আমি অক্সিজেনের কথা বলি, অক্সিজেনের যে অক্সিডেশন নাম্বার হয় সেটা হচ্ছে -2। এবার এটার সঙ্গে তোমাদেরকে বলে রাখি, কারণ ইনফরমেশনটা জেনে রাখা উচিত, অক্সিজেনের কিন্তু -1ও হয়, যেমন পারঅক্সাইড যৌগতে, যেমন বলতে পারো H2O2, যে কোনো পারঅক্সাইড যদি যৌগ থেকে থাকে, ঠিক আছে, যেখানে কিনা অক্সিজেনের মধ্যে বন্ড থাকে, পারঅক্সাইড কাকে বলে? অক্সিজেন বন্ড, সেখানে -1 হয়ে থাকে। তোমরা জানো অক্সিজেন কিন্তু +1ও হয়ে থাকে, কখন? যখন ফ্লোরিনের সঙ্গে যখন বন্ড করে। কারণ মনে করে দেখো আমি ইলেকট্রোনেগেটিভিটি কেন বলেছিলাম জানো? কারণ দেখো যদি অক্সিজেন ফ্লোরিনের সঙ্গে বন্ড করে, অক্সিজেন ইলেকট্রনটি তো হাই, বাট ফ্লোরিনের তার থেকেও বেশি হাই, তাই না? তাহলে ফ্লোরিন ইলেকট্রন নিয়ে নেবে, তাহলে ফ্লোরিন হয়ে যাবে মাইনাস আর অক্সিজেন হয়ে যাবে প্লাস, তাই অক্সিজেনের +1ও হয়। তাহলে এই ডিটেলস জিনিসগুলো আমরা কিন্তু পরে পড়বো। আপাতত তোমরা এটাইতেই ফোকাস রেখো যে অক্সিজেন হচ্ছে -2, ঠিক আছে? এটা করলেই তোমাদের আপাতত যে লেভেল, বেসিক লেভেল, সেটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এবার চলে এসো ফ্লোরিন দেখো তোমাদেরকে আগেই বললাম ফ্লোরিন কত হচ্ছে, ফ্লোরিন হচ্ছে -1। জেনে রাখো এটা সব সময় -1ই হয়, -1 দিয়েই ক্যালকুলেট করতে হবে তোমাদেরকে, ঠিক আছে? মানে এটার কোনো এক্সেপশন আমরা করব না, -1 দিয়ে আমরা ক্যালকুলেট করব। আচ্ছা, এছাড়া কি হতে পারে? এছাড়া দেখো বাকি যে হ্যালাইডগুলো রয়েছে, যেমন ধরো আমি ক্লোরাইড দিয়েই বলছি, ক্লোরিন দিয়ে, বাকি যে হ্যালাইডগুলো সেটা কিন্তু মাথায় রাখবে -1 তো হয়, -1 থেকে +7 অবধি হতে পারে, +7। স্যার এগুলো কি আপনি মুখস্থ করেছেন? না বাবা, মুখস্থ করিনি, চিটিংবাজি আছে, প্রত্যেকটা জিনিসের চিটিংবাজি আছে, এবং প্রত্যেকটা জিনিস আমরা ডিটেলসে কিন্তু শিখবো। ক্লাস 11-এ তোমাদেরকে আমি ডিটেলসে চিটিংবাজি, এক্সপ্লেনেশন সব শেখাবো, যে কেন ক্লোরিনের মানে অক্সিডেশন নাম্বার জারণ সংখ্যা -1 থেকে +7 অবধি ভ্যারি করে, ঠিক আছে? আচ্ছা, সো মেনলি এখন যেটা আমরা ফোকাস করব সেটা হচ্ছে -1 থেকে +7। আমরা দেখে নেব কিভাবে বের করতে, আমি নিশ্চয়ই তোমাদেরকে শেখাবো, চিন্তা করো না। আচ্ছা, উইথ অল অফ দিস চলো এবার শুরু করা যাক আমাদের ক্যালকুলেশন। দেখো যদি আমি বলি, ধরে রাখো বিভিন্ন ক্ষেত্রে, মানে যদি আমি সালফারের ক্ষেত্রে বলি, যেমন সালফারেরও ভ্যারিয়েবল অক্সিডেশন নাম্বার দেখা যায়, যেমন -2 থেকে শুরু হয়, জানো তো H2S এ সালফারের অক্সিডেশন নাম্বার -2। বাট আমি কি করে জানবো? সেটা তো বের করতে হবে। সেই -2 থেকে অ্যাকচুয়ালি +6 অবধি হতে পারে, বাট আমি কি করে জানবো? সেটা তো বের করতে হবে। মুখস্থ করলে চলবে না, জিনিসগুলো এনজয় করতে শিখতে হবে, ঠিক আছে? তাহলে চলে এসো আমরা শুরু করি এনজয়মেন্ট, ই ফর এক্সপ্লেনেশন দিয়ে আমরা শুরু করছি কেমিস্ট্রিটা। সো চলে এসো একটা এক্সাম্পল দিয়ে আমি বোঝাই। যেমন ধরে রাখো তোমার কাছে AB রয়েছে, রাইট? AB রয়েছে। এবার AB যে আমি যৌগটা লিখলাম বা কম্পাউন্ডটা লিখলাম, দেখো তার উপরে অ্যাকচুয়ালি কোনো চার্জ নেই, তার উপরে কোনো চার্জ দেখতে পাচ্ছ? নেই। তাহলে তার উপরে চার্জ হচ্ছে 0। এবার ধরে রাখো আমাদের বের করতে হবে অক্সিডেশন নাম্বার, ঠিক আছে? তাহলে আমরা কি করে করবো? আমি একটা সিম্পল এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিই, চলো শুরু করা যাক। ধরে রাখো আমি কথা বলতে চাইছি HCl। এবার
তুমি দেখো সিএল এর কিন্তু -1 থেকে +7 অবধি হয়। এবার তুমি কনফিউজড, ঠিক আছে, সি ফর কেমিস্ট্রি, সি ফর কনফিউশন, কি না তো আমি -1 থেকে +7 অবধি, তাহলে আমি কোনটা বসাবো স্যার, আমি তো জানি না। ঠিক আছে, তুমি জানো না, কোনো প্রবলেম নেই, বাট হাইড্রোজেনটা তোমাকে বললাম +1 ধরে নিতে। তাহলে দেখো এর উপরে কোনো চার্জ নেই, তাহলে এর উপরে চার্জ নেই মানে এই উপরটা হচ্ছে জিরো চার্জ, তাহলে ইকুয়াল টু আমি জিরো লিখে রাখলাম। আর হাইড্রোজেনটা তুমি জানো +1, তাই দেখো +1 লিখে রাখলাম, প্লাস প্লাস, ঠিক আছে, প্লাস। ক্লোরিনের জন্য যে চার্জ সেটা তুমি জানো না অক্সিডেশন নাম্বার, তাই ওটাকে এক্স ধরে নাও, তাই ওটাকে এক্স ধরে নাও। এবার দেখো তোমার এক্স এর ভ্যালু কত আসবে, এক্স ইকুয়াল টু চলে এলো -1। তাহলে উপরটাকে টোটালটাকে জিরো করতে গেলে হাইড্রোজেন যদি +1 হয়, ক্লোরিন কত হবে -1। তাহলে ক্লোরিনের দেখো অক্সিডেশন নাম্বার আমরা বের করে ফেললাম। স্যার বুঝলাম না, আর একটা এক্সাম্পল, চলে এসো নিশ্চয়ই 100 বার চলে এসো, ভালো করে মন দিয়ে শোনো। ধরে রাখো তোমার কাছে রয়েছে H2SO4, সাপোজ এরকম একটা কিছু রয়েছে, এবং তোমাকে বলেছে সালফারের অক্সিডেশন নাম্বার বের করতে হবে। এবার সালফার দেখো -2 থেকে +6, আবার সি ফর কনফিউশন, সি ফর কেমিস্ট্রিতে সি ফর কনফিউশন চলে এসছে, বাট আমাদের সি ফর ক্লিয়ারিটি চাই, তাহলে কি করে করবো, চলে এসো সালফারটাকে আমরা ধরে নিই এক্স, সালফারটাকে আমরা ধরে নিই এক্স। হাইড্রোজেন তুমি জানো +1, তাহলে +1 বসিয়ে দাও। দেখো +1 × 2 আমি একবারই করে দিলাম, +1 × 2, যেহেতু দুটো আছে তাই এটা হচ্ছে +2 প্লাস এক্স, ঠিক আছে, প্লাস এক্স। প্লাস অক্সিজেনের কত তোমাদেরকে এখন বলেছি -2 ধরে ক্যালকুলেট করবে, এক্সেপ্ট পারঅক্সাইড, ফ্লোরিন, সো ওগুলো তোমাদের 11-এ গিয়েও তোমাদের শিখলে চলবে, এখন তোমরা -2 ধরে করো। তাহলে -2 × 4 কত হয়, -8, তাহলে আমি লিখে রাখলাম ব্র্যাকেটের মধ্যে -8। আর ওভারঅল চার্জ দেখো জিরো, মানে উপরে কোনো চার্জ নেই, মলিকুলের উপরে চার্জ দেখতে পাচ্ছ, দেখো মলিকুলের উপরে চার্জ নেই, তাই জিরো চার্জ, তাই দেখো জিরো। এবার তাহলে আমি কি পাচ্ছি, দেখো এক্স এর ক্যালকুলেশন করে নাও, এখান থেকে এক্স এর ক্যালকুলেশন করলে দেখো পেয়ে যাবে তোমরা +6। তাহলে সালফারের জারণ সংখ্যা বা অক্সিডেশন নাম্বার হচ্ছে +6। স্যার বুঝলাম না, স্যার বুঝলাম না, আরো বোঝান। আচ্ছা চলে এসো, আবার বোঝাই, অসুবিধা কি আছে, ভালো করে বোঝো। যেমন ধরে রাখো, এবার চলে আসছি, আচ্ছা আরেকটু আমরা মানে কমপ্লিকেটেড প্রবলেমের দিকে যাই। যেমন ধরে রাখো, সাপোজ আমি যদি তোমাদেরকে বলি যে আমাকে বের করতে হবে NH4+, NH4+, এটাতে নাইট্রোজেনের জন্য বের করতে হবে। এবার কি করবো স্যার, দেখ ভালো করে লক্ষ্য করে দেখো যে উপরে আমাদের প্লাস রয়েছে, মানে এতক্ষণ আমরা জিরো দিয়ে করছিলাম, তো +1 রয়েছে মানে ইকুয়াল টু +1 করে দাও, অসুবিধার কি রয়েছে, উপরে কিছু চার্জ রয়েছে তো চার্জটা লিখে দাও +1। আচ্ছা এবার হাইড্রোজেনটা তোমরা জানো +1, এই যে +1 কটা আছে, 4টে আছে, তাহলে ধরে নাও +4 ধরে নাও। আর নাইট্রোজেন তুমি জানো না, বের করতে দিয়েছে তো এক্স ধরে নাও। তাহলে দেখো এখান থেকে ক্যালকুলেট করলে এক্স এর ভ্যালু পেয়ে যাবে -3। তাহলে নাইট্রোজেনের যে জারণ সংখ্যা সেটা কত পেলে, নাইট্রোজেনের জারণ সংখ্যা পেলে -3। ঠিক আছে, তাহলে দেখো কত সোজা করে বেরিয়ে এলো। আর একটা এক্সাম্পল নিয়ে নাও নাইট্রোজেনকে দিয়ে, যেমন ধরে রাখো সাপোজ HNO3, তোমরা যারা অ্যাসিড বেস থিওরি পড়েছো সেখানে দেখেছো অ্যাসিড বেস থিওরিতে HNO3তে সেই একইভাবে নাইট্রোজেন বের করতে দিয়েছে, তুমি জানো না এক্স ধরে নাও, হাইড্রোজেনটা তুমি জানো +1 করে নাও, প্লাস অক্সিজেন হচ্ছে কত, তোমরা জানো অক্সিজেন হচ্ছে -2, সো -2 × 3 মানে -6, তাহলে -6 করে নাও। আর ওভারঅল চার্জ কত, দেখো জিরো, মাথায় কোনো চার্জ নেই, দেখো জিরো। তাহলে কত পেলাম, দেখো লক্ষ্য করে এক্স এর ভ্যালু যেটা আমরা পেলাম দ্যাট ইজ +5। তাহলে নাইট্রোজেনের অক্সিডেশন নাম্বার +5। তাহলে দেখো কত সুন্দরভাবে জিনিসগুলোকে এক্সপ্লেন করা যায়। আচ্ছা আর একটা একটু কমপ্লিকেটেড এক্সাম্পল আমরা এক্সপ্লেন করে ফেলি, তাহলে আর একটু ইন্টারেস্ট পাবে তোমরা। যেমন ধরে রাখো আমি তোমাদেরকে করতে দিলাম MnO4 মাইনাস, ধরে রাখো এটাকে আমাকে বলেছে যে Mn এর জারণ সংখ্যা বের করো বা অক্সিডেশন নাম্বার বের করো। তো আমরা কি করে করছি দেখো ভালো করে। সো Mn তুমি জানো না, Mnটাকে তুমি x ধরে নাও, অক্সিজেনটা তুমি জানো কি বলেছি -2, ঠিক আছে, সবসময় যে -2 তা নয়, পারঅক্সাইড -1, ফ্লোরিনের সঙ্গে মানে পারঅক্সাইডের যেমন -1 ফ্লোরাইডের সঙ্গে প্লাস হয়ে যায়, মানে +1 হতে পারে বা ডিফারেন্ট অক্সিডেশন নাম্বার হতে পারে, সেগুলো আমরা 11-এ পড়বো। বাট এখন দেখো অক্সিজেন হচ্ছে -2, সো -2 × 4 মানে -8, ব্র্যাকেটে দিয়ে দিলাম -8 ইজ ইকুয়াল টু, দেখো উপরে চার্জ আছে দেখতে পাচ্ছ, -1 পড়ে আছে, সো -1 উপরে চার্জ আছে মানে -1। তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু কত পাবে, দেখো এক্স ইকুয়াল টু +7, মানে -8টা যদি ওদিকে নিয়ে যাই +7। তাহলে Mn এর অক্সিডেশন নাম্বার কত পেলাম আমরা, Mn এর অক্সিডেশন নাম্বার পেলাম +7। তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। আচ্ছা এবার এখানে একটা কথা বলি, যদি কোনো পিওর কম্পাউন্ড থাকে, স্যার পিওর কম্পাউন্ড মানে
পিওর কম্পাউন্ড মানে যেখানে মিলাবট নেই, সিম্পল জিনিস। তাহলে মিলাবট নেই মানে যেমন ধরে রাখো শুধু যদি O2 থাকে, শুধু যদি ধরে রাখো N2 থাকে, বা ধরে রাখো সাপোজ তোমার কাছে শুধু কার্বন লেখা আছে, বা ধরে রাখো শুধু জিঙ্ক লেখা আছে, বা ধরে রাখো শুধু Fe লেখা আছে, বা ধরে রাখো শুধু কপার লেখা আছে, এই ধরনের যদি লেখা থাকে যেখানে দেখতে পাচ্ছ একটি মাত্র মৌল বা অ্যাটম মানে আমাদের যে পরমাণু বা অ্যাটম যেখানে রয়েছে, যেমন এগুলো ধরে রাখো তোমাদের মৌল, মানে আমাদের যে বলতে চাইছি এটাই বলার বক্তব্য যে দেখো এখানে দুটো অক্সিজেন আছে, বাট দুটোই তো সেম, তাই না? দুটোই তো সেম, মানে এই যে O2 যে কম্পাউন্ডটা যে আমাদের যৌগটা তৈরি হয়েছে সেটা তো দুটোই অক্সিজেন পরমাণু নিয়ে তৈরি হয়েছে, দুটোই অক্সিজেন অ্যাটম নিয়ে তৈরি হয়েছে। তাহলে এখানে তো কোনো মিলাবট নেই, অন্য কোনো অ্যাটম নেই, অন্য কোনো পরমাণু নেই। তাহলে এরকম ক্ষেত্রে এদের কি হয়, পিওর কম্পাউন্ডের ক্ষেত্রে অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা কি হয় 0,0,0,0, বড় বড় রসগোল্লা। সো বড় বড় রসগোল্লা বসিয়ে দাও। সো আশা করি বুঝতে পেরেছো। সো এই হচ্ছে আমাদের জিনিসগুলো। সো এই অক্সিডেশন নাম্বার এইভাবেই বের করতে হয়। সো আশা করি ক্লিয়ার হয়েছে। সো এরকমভাবে আমরা ডিফারেন্ট অক্সিডেশন নাম্বার বের করতে পারি। যেমন আরেকটি ছোট্ট জিনিস আমি তোমাদেরকে বলি, আরেকটা এক্সাম্পল করে নাও, যেমন KCl। এবার ধরে রাখো তোমরা হয়তো ভাবছো যে স্যার তো এখানে কে এর তো লেখেনি, আবার সি এর কত হবে তাও জানি না, এন এর কত হবে তাও জানি না। ঠিক আছে, তাহলে আমি কি করে করবো স্যার? বাবা অঙ্কে যেমন ব্যাক ক্যালকুলেশন হয় না, ব্যাক ক্যালকুলেশন, এখানে আমরা কেমিস্ট্রিতেও শিখবো ব্যাক ক্যালকুলেশন। ঠিক আছে, সব চিটিংবাজি শিখে রাখতে হবে। দেখো পটাশিয়াম দিয়ে ক্লোরিন দিয়ে একটা কম্পাউন্ড তৈরি হয়, মনে করে দেখো, সেটার নাম হচ্ছে KCl, পটাশিয়াম ক্লোরাইড, তোমরা নাম পড়েছো। তাহলে Cl এর হচ্ছে -1, Cl এর -1 কেন? HCl এর সঙ্গে Cl এর বন্ড করে দাও, Cl -1 হয়, তাহলে Cl এর -1। তাহলে পটাশিয়াম কত হতে হবে? পটাশিয়াম হতে হবে +1, কারণ টোটাল চার্জ দেখো 0, এর উপরে কোনো চার্জ নেই মানে 0। তাহলে পটাশিয়ামের অক্সিডেশন নাম্বার কত বলে? অক্সিডেশন নাম্বার হচ্ছে +1। তাহলে পটাশিয়ামের অক্সিডেশন নাম্বার হচ্ছে +1। তাহলে ঠান্ডা মাথায় ভেবে দেখো KCN এর উপরে কিন্তু কোনো চার্জ নেই, দেখো KCN এর উপরে কোনো চার্জ নেই, তাহলে CN যেটা রয়েছে CN এর অক্সিডেশন নাম্বার কত হবে? -1। কেন? +1 আর -1 মিলে 0 হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছো। না স্যার না, আর একটা এক্সাম্পল। আচ্ছা ঠিক আছে, তাহলে আর একটা এক্সাম্পল করে ফেলি। তাহলে দেখো H2SO4 চলে এসো। ওরে বাবা, মারাত্মক স্ট্রং অ্যাসিড H2SO4, তোমরা নাম শুনেছো, সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডটা বের করতে যদি আমাকে বলে, দেখো সালফার আমরা বের করেছি, অলরেডি সালফার বের করেছি, বাট আমি তোমাদেরকে অন্য একটা জিনিস শেখাতে চাইছি যে কোনো যদি গ্রুপ থাকে, গ্রুপের কি করে বের করবে। দেখো হাইড্রোজেন হচ্ছে +1, তোমরা জানো, তাহলে হাইড্রোজেন দুটো আছে তাই এটা +2 হয়ে গেল। এবার দেখো ওভারঅল চার্জটা তো 0, কারণ মাথায় কোনো চার্জ নেই, যে আমরা আগেও বের করেছি, মাথায় কোনো চার্জ নেই, 0। তাহলে তোমরাই দেখো না, যদি এটাকে যদি 0 করতে হয় তাহলে সালফেট যে গ্রুপটা তার অক্সিডেশন নাম্বার কত হতে হবে? -2। তাহলে দেখো আমরা কেমিস্ট্রিটাকে নিয়ে কিভাবে খেলা করছি। সো এই খেলা করাটা তোমাদেরকে শিখতে হবে। তাহলে সালফেটের ক্ষেত্রে যদি আমরা বলি, সালফেট হচ্ছে -2, তাহলে দেখো -2 পেয়ে গেলাম। এবার স্যার এটা কেন করলেন, সালফেটটা কেন বের করলেন? কোশ্চেন আসতেই পারে, তোমাদের মনে কোশ্চেন আসতেই পারে। দেখো আমি কারণ বলে দিচ্ছি। ধরে রাখো তোমরা এই কম্পাউন্ডটা পড়বে বা অলরেডি পড়েছো, সেটা হচ্ছে ফেরাস সালফেট, FeSO4। এবার তুমি আলাদা আলাদা করে কেন বের করতে যাবে? তুমি বের করতেই পারো, যদি তোমাকে বলে Fe এর অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা বের করতে দেয়, তুমি আলাদা আলাদা করে বের করতেই পারো, যে সালফার +6, অক্সিজেন -2, সেরকম করে ক্যালকুলেশন করতেই পারো, এবং ওভারঅল চার্জ যেহেতু 0 সেই মতো করে Fe বের করলে X ধরে। তোমার কাছে অত টাইম নেই, তুমি কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাই কম্পিটিটিভ এক্সামের জন্য তোমার টাইমটাও ইম্পর্টেন্ট। তাই আমরা করব কি? চিটিংবাজি। সি ফর কম্পিটিটিভ এক্সাম, সি ফর চিটিংবাজি। দেখো কি করে চিটিংবাজি করছি। এই SO4টা দেখো তুমি জেনে গেছো -2, তাই না? তাহলে SO4 যদি -2 হয়, টোটালটাকে 0 করতে গেলে Fe করতে হবে +2। দেখো কত ইজিলি বেরিয়ে গেল। তাহলে এই জন্যই বলছি, যত তোমরা প্রবলেম প্র্যাকটিস করবে, যেমন দেখো তোমাদেরকে আমি কতগুলো প্রবলেম করিয়ে দিলাম, যত তোমরা প্রবলেম প্র্যাকটিস করবে তত তোমাদের সি ফর ক্লিয়ারিটি আসবে, সি ফর কনসেপ্ট আসবে, সি ফর কেমিস্ট্রিটাকে তোমরা ভালোবেসে ফেলবে। ঠিক আছে, সো এইভাবে আমাদের জারণ সংখ্যা বের করতে, আশা করি বুঝে গেছো। এবার আমাদের এইটার কিভাবে কাজ করে সেটা আমাদের জানতে হবে, যে কি করে জারণ সংখ্যা আমাদের রেডক্স রিঅ্যাকশনে, জারণ বিজারণে কি করে কাজ করে। সো আজকে আমরা স্পেশালি দুটো এক্সাম্পল নেব, এবং দুটো এক্সাম্পল দিয়ে বুঝে নেব যে কি করে কোনো অ্যাটম, কোনো পরমাণু জারণ হয়, নাকি কি করে কোনো পরমাণুর বিজারণ হয়, সেটাকে আমরা বুঝে নেব। তো চলে এসো আমাদের নেক্সট স্লাইডে। আশা করি এই স্লাইডটাও তোমাদের কাছে পুরোভাবে ক্লিয়ার হয়েছে। কারোর কোনো ডাউট থাকলে এগেন দ্য সেম থিং,
আমাদেরকে একটা কমেন্ট করো, আমরা নিশ্চয়ই তোমাদের ডাউট ক্লিয়ার করার জন্য চেষ্টা করব। আর এই সম্বন্ধে আরও ডিটেলস, আরও প্রচুর ইন্টারেস্টিং জিনিস রয়েছে রেডক্স রিয়াকশনে, সেগুলো আমরা আবার ক্লিয়ার করব কোথায়, যখন তোমরা 11-এ আসবে। 11-এ যখন আরও আমরা কনসেপচুয়াল যখন জিনিসগুলো পড়বো তখন আরও তোমাদের ক্লিয়ারিটি আসবে। কারণ এখানে লোকে বলে যে কিছু কিছু জিনিস এক্সেপশন আছে, ঠিক আছে? যেমন ধরে রাখো, আমি এক্সাম্পল দিলাম ওই যে অক্সিজেনটাকে নিয়ে, তুমি কি করে জানবে যে অক্সিজেন কখন কি করে, সেগুলো আমাদের ডিটেলসে শিখতে হবে, ঠিক আছে? সো সেই জিনিসগুলো, যেমন ধরে রাখো আমি আরেকটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বলি যে কেন তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার রাখা দরকার। যেমন ধরে রাখো, সাপোজ যদি আমি বলি H2S2O8 এর কথা, ঠিক আছে? H2S2O8 এর কথা, এখানে যদি তুমি ওই সালফারের অক্সিডেশন নাম্বার বের করতে যাও নর্মাল প্রসেসে যেভাবে আমি শেখালাম, দেখবে সালফারের অক্সিডেশন নাম্বার ভুল আসবে। হ্যাঁ স্যার ভুল আসবে, হ্যাঁ আসবে, কারণ ওই যে বললাম কেমিস্ট্রিতে বইয়ে যা লেখা থাকে সেগুলো অনেকে কি করে এক্সেপশন হিসেবে ধরে নেয়, না, আমাদেরকে কনসেপ্টটা শিখতে হবে। তো সালফারের বাইরের সেলে 6টি ইলেকট্রন থাকে, তাই সালফারের ম্যাক্সিমাম যে অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা হতে পারে সেটা কিন্তু +6। বাট তোমরা এটা ক্যালকুলেট করে নিচে আমাকে কমেন্ট করবে যে সালফারে এইভাবে ক্যালকুলেট করে তোমরা কত পাচ্ছ, ঠিক আছে? দেখবে তোমরা +6 তোমাদের যেটা নর্মাল পাওয়ার কথা, যেটা সালফারের হওয়ার কথা, সেটা কিন্তু আসবে না। তাই এই যে এক্সেপশন, এই এক্সেপশনের কারণগুলো আমরা ফর এক্সপ্লেনেশন দিয়ে ক্লাস 11-এ আরও ডিটেলসে পড়বো, ঠিক আছে? সো এনিওয়ে, এবার চলে এসো জারণ বিজারণে আমরা দুটো এক্সাম্পল নেব এবং প্রবলেমগুলোকে সলভ করবো। চলে এসো। সো কামিং টু দ্য নেক্সট স্লাইড। আচ্ছা, এবার চলে এসো এক্সাম্পল। যেমন ধরে রাখো আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদের ব্যাপারটাকে বোঝাই, খুব পপুলার এক্সাম্পল। এই এক্সাম্পলটা নেব আর আমরা ফুল ডিটেলসে এটাকে স্টাডি করে ফেলবো। যেমন ধরে রাখো Fe আর CuSO4 আছে, এটি রিয়াকশন করে কি তৈরি করেছে? তৈরি করেছে হচ্ছে FeSO4 তৈরি করেছে, আর সঙ্গে তৈরি করেছে কপার, সঙ্গে তৈরি করেছে কপার। আচ্ছা, এবার তোমাদেরকে 2-3টে জিনিস আমি আগে বলে রাখি। স্যার এই রিয়াকশনটা কি আপনি মুখস্থ করেছেন যে ফট করে লিখে ফেললেন? স্যার ও আপনি টিচার তাই বোধহয় লিখে ফেলেছেন। না বাবা, না আমি টিচার বলে লিখেছি, না আমি মুখস্থ করেছি। আমি কি করেছি? আমি কিছু জিনিস কনসেপচুয়াল আর কিছু জিনিস চিটিংবাজি করে করেছি। সেটা কিভাবে, সেটা আমরা পরে শিখবো, যেটা ডিটেলসে শিখবো। এখন তোমাদের সামনেই পরীক্ষা, তাই আমি এখন তোমাদের উপর সব কিছু চাপিয়ে দিতে চাই না। বাট 11-এ তোমাদের ওই যে সমুদ্রের মতো যে সিলেবাসটা রয়েছে সেটাকে কিভাবে আমরা আরও ইজি করে নিতে পারি, ফ্লুয়েন্ট করে নিতে পারি, সেই জিনিসটা আমরা নিশ্চয়ই শিখবো, যাতে কেমিস্ট্রিটা আমাদের কাছে ইজি হয়ে যায়। সো এনিওয়ে, চলে এসো। এই যে আমাদের রিয়াকশান, এই যে রিয়াকশান, কেমিক্যাল রিয়াকশান, এই রিয়াকশানের জন্য আমরা জারণ বিজারণ বা রেডক্স রিয়াকশানটাকে একটু এক্সপ্লেন করি। দেখো Fe এখানটায় সিঙ্গেল রয়েছে, মানে পিওর স্টেটে রয়েছে, আমি আগেই বললাম, তাহলে কি হবে? অক্সিডেশন নাম্বার 0, দেখো 0। আচ্ছা, এখানেও দেখো কপার তোমার পিওর স্টেটে রয়েছে, তাই 0। দেখো এখানে যখন তোমরা ক্লাস 11-এ উঠবে দেখবে সলিড স্টেট, অ্যাকোয়া স্টেট এগুলো মেনশন করতে হয়। আমি এখন অতটা ডিটেলসে যাচ্ছি না, আমি এখন কি করছি জিনিসগুলো তোমাদেরকে বোঝাচ্ছি, ঠিক আছে? জিনিসগুলো একটু বোঝো, বাকি জিনিসগুলো পরে অ্যাডজাস্ট হয়ে যায়। মেন প্রবলেম কোথায় আসে? যেহেতু আমরা বুঝতে পারি না, তাই আমাদের মনে হয় যেন কেমিস্ট্রিটা মুখস্থ করতে হয়। না বাবা, কেমিস্ট্রি মুখস্থ করতে হয় না, কেমিস্ট্রি ফর এক্সপ্লেনেশন দিয়ে কেমিস্ট্রিটাকে ফর এনজয় করতে হয়। সো ডু এনজয়, ঠিক আছে? এবার চলে এসো। তাহলে কি রয়েছে দেখো, সালফেট আমি একটু আগেই তোমাদেরকে বের করলাম, আশা করি তোমাদের মনে আছে। SO4 এর যে, মানে এই যে আমি এটাকে ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, ঠিক আছে, তোমাদের বোঝার সুবিধার জন্য। SO4 এর যে জারণ সংখ্যা, অক্সিডেশন নাম্বার, সেটা কি? সেটা -2। কপারের যে জারণ সংখ্যা সেটা কত? সেটা হচ্ছে +2, ঠিক আছে? কারণ ওই টোটালটাকে 0 করতে হবে। দেখো কপার সালফেটের উপরে কোনো চার্জ নেই, চার্জ হচ্ছে 0, তাহলে টোটালটাকে 0 করতে গেলে সালফেট হচ্ছে -2, আর সালফেট যদি -2 হয়ে থাকে, কপার তাহলে +2। আশা করি বুঝতে পেরেছো। এবার চলে এসে এখানে দেখো একইভাবে, দেখো সেই সালফেট চলে এসছে, তাহলে সালফেটের চার্জ হচ্ছে -2, উপরে কোনো চার্জ নেই, দেখতে পাচ্ছ টোটালটা 0, তাহলে Feটাকে কত হতে হবে? 0 করতে গেলে +2। কি সোজা, কি সোজা, জিনিসগুলোকে বোঝো, তাহলে দেখবে এনজয় করবে। আচ্ছা, এবার যদি আমি বলি, প্রত্যেকে একটু মন দিয়ে দেখবে, ঠিক আছে? এবার একটু মন দিয়ে দেখো। দেখো এখানে Fe দেখো 0 থেকে তোমরা দেখতে পাচ্ছ কিসে চলে গেছে? Fe2+ চলে গেছে, এই যে Fe2+ চলে এসছে, তাই না? আর দেখো Cu কি করেছে? 2+ থেকে দেখতেই পাচ্ছ Cu 0-তে চলে গেছে, তাই না? 0-তে চলে গেছে। তাহলে আমি শুধুমাত্র সেটাকেই নিচে লিখছি, ঠিক আছে? আমি বাকি জিনিসগুলোকে আর লিখছি না। তাহলে কি হলো? Fe থেকে, মানে Fe0 থেকে কিসে চলে গেছে? Fe চলে গেছে +2-তে, দেখতেই পেলে +2-তে। আর কপার কোথা থেকে? কপার দেখো +2 থেকে চলে গেছে কোথায়? কপার 0-তে, তাই না? কপার 0-তে।
আচ্ছা এবার দেখো ভালো করে মন দিয়ে, তাহলে এখানে কি হয়েছে 0 থেকে +2, তাহলে অক্সিডেশন নাম্বার জারণ সংখ্যা কি হয়েছে তোমরা বলে ফেলো, বাড়ছে না কমছে? বাড়ছে, কারণ 0 থেকে +2, তাহলে অক্সিডেশন নাম্বার দেখো এখানটায় বাড়লো। আর এখানে দেখো +2 থেকে 0 এসছে, সেই যে মনে করে দেখো আমরা এর আগেই করেছিলাম, আমি একটু আগের স্লাইডটা দেখিয়ে দিই। দেখো এখানে দেখো +2 থেকে 0-তে গেছে, তাই না? কপারের ক্ষেত্রে বলছি, দেখো +2 থেকে 0, তাহলে +2 থেকে 0 মানে কমেছে, কমা মানে কি হলো, দেখো অক্সিডেশন নাম্বার কমে যাওয়া মানে রিডাকশন। সো অক্সিডেশন নাম্বার দেখো এটার ক্ষেত্রে আমাদের কি হলো, কমে গেল, তাই না? তাহলে উপরটাকে আমি বলতে পারি, এটাকে বলতে পারি ইটস এ অক্সিডেশন প্রসেস, আর এটা বলতে পারি রিডাকশন প্রসেস। মানে উপরটা হচ্ছে জারণ, নিচেরটা হচ্ছে বিজারণ। মানে এখানে Fe জারিত হয়েছে কোথা থেকে কোথায়, +2 স্টেটে জারিত হয়েছে। এটা কোথায় হয়েছে, আমাদের বিজারিত হয়েছে কোথায়, +2 থেকে 0 স্টেটে। তাহলে এই হচ্ছে আমাদের জারণ বিজারণ, ঠিক আছে? তাহলে দেখো আমরা বলতে পারছি একটা কেমিক্যাল রিয়াকশন দেখে যে কার জারণ হয়েছে, কার বিজারণ হয়েছে, কার অক্সিডেশন, কার রিডাকশন। এই জিনিসটা প্রচণ্ড ইম্পর্টেন্ট যে কোনো ইনঅর্গানিকের কেমিক্যাল রিয়াকশন ভালো মতো বোঝার জন্য, এবং শুধু সেটাই নয়, কেমিক্যাল রিয়াকশন ব্যালেন্স করার জন্য। সো আজকে আমি ব্যালেন্সিং তোমাদেরকে করাচ্ছি না, কারণ আজকে মেন উদ্দেশ্য আমার ছিল তোমাদের জারণ বিজারণ ব্যাপারটাকে ডিটেলসে বোঝানো। সো আই হোপ যে এই জারণ বিজারণ ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। কারোর কোনো ডাউট থাকলে জিনিসটি জিজ্ঞেস করবে, ঠিক আছে? সো ক্লিয়ার হয়েছে আই হোপ। আচ্ছা এবার যদি আমি বলি, দেখো এই রিয়াকশনটা তোমরা বুঝতে পেরেছো। এবার আমি কি করছি, আমি না ছোট্ট করে, কেন লিখছি পরে বলছি, ছোট্ট করে আরেকটা রিয়াকশন আমি পাশে লিখছি, ঠিক আছে? ছোট্ট করে, ঠিক আছে? আমি এখানটা একটু দাগ দিয়ে দিই, ছোট্ট করে আরেকটা জিনিস লিখে ফেলি, তাহলেই তোমরা বুঝতে পারবে যে ইন্টারেস্টিং ব্যাপারগুলো কোনটা। ধরে রাখো এবার আমি কি করছি, সিউ আছে, সিউর সঙ্গে তুমি কি করেছো, FeSO4 এর রিয়াকশন করেছো, এবং কি তৈরি করেছো, ধরে রাখো তৈরি করেছো CuSO4, এবং কি তৈরি হয়েছে, ধরে রাখো Fe পেয়েছো। এবার যদি আমি অক্সিডেশন নাম্বার বসাই কি করে হবে, দেখো এটা Cu আছে পিওন মানে 0, এখানে Fe আছে মানে 0, এখানে দেখো সালফেট কত হয় -2, একটু আগেই বের করেছি, তাহলে Fe কত হতে হবে, +2। দেখো এখানে সালফেট কত, এখানে সালফেট হচ্ছে -2, তাহলে 0 করতে গেলে কপার কত হবে, +2। তাহলে দেখতেই পাচ্ছ তোমরা ক্লিয়ারলি, ভালো করে দেখো কনসেপ্টটাকে ক্লিয়ার করো। দেখো Cu 0 থেকে Cu +2 মানে এটার কি হয়েছে, এটার অক্সিডেশন হয়েছে, যেহেতু অক্সিডেশন নাম্বার বেড়েছে, অক্সিডেশন নাম্বার যেহেতু বেড়েছে তাই দেখো 0 থেকে +2, তাই ওটা অক্সিডেশন। আর এক্ষেত্রে দেখো +2 থেকে 0 হয়েছে মানে অক্সিডেশন নাম্বার কমেছে, তাই তো? অক্সিডেশন নাম্বার কমেছে, অক্সিডেশন নাম্বার কমা মানে কি হয়েছে, রিডাকশন। তাহলে এক্ষেত্রে Feর দেখো রিডাকশন হয়েছে, আর কপারের দেখো অক্সিডেশন হয়েছে। এবার একটা ইন্টারেস্টিং কথা শুনবে, এই রিয়াকশনটাই হয় না, এই রিয়াকশনটা হয়, দিস রিয়াকশন ইজ ফিজিবল, বাট এই রিয়াকশনটাই হয় না। প্রশ্ন হচ্ছে কেন, তার উত্তর আমরা খুঁজে বার করব কি দিয়ে, ক্লাস 11-এ কনসেপ্ট দিয়ে, আর খুব সুন্দরভাবে একটা চিটিংবাজি শিখিয়ে দেবো তোমাদেরকে, যে চিটিংবাজি দিয়ে তোমরা প্রেডিক্ট করতে পারবে যে কোন কেমিক্যাল রিয়াকশন, মানে মাথায় রাখবে কোন সি ফর কেমিক্যাল রিয়াকশন পসিবল কি পসিবল না। এই জিনিসটার কনসেপ্টটা আমরা নিশ্চয়ই ক্লিয়ার করব ক্লাস 11-এ গিয়ে, যেখানে তোমরা জানতে পারবে যে কোন রিয়াকশন হবে, কোন রিয়াকশন পসিবল না, কেন স্যার এটাকে কেটে দিলেন, কেন এটা হয় না। বইয়ে তো লেখা থাকে, বাট জিনিসগুলোকে আরও ডিটেলসে আমাদের এক্সপ্লেন করতে হবে, যাতে সি ফর কেমিস্ট্রিটা, সি ফর কনসেপ্ট দিয়ে, সি ফর ক্লিয়ার করে, সি ফর কম্পিটিটিভ এক্সামটা আমরা ভালো মতো ক্লিয়ার করতে পারি। কারণ বোর্ড এক্সামে তো আমাদের ভালো নাম্বার লাগবেই, তার সঙ্গে সঙ্গে আমাদের একটা র্যাঙ্কও লাগবে, তাই না? একটা র্যাঙ্ক বুস্টার নিয়েই আমরা মানে কনসেপ্টগুলোকে ক্লিয়ার করব। তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। আই হোপ এই সেশনটা তোমরা এনজয় করেছো। আই হোপ তোমাদের কাছে জারণ বিজারণ কিভাবে হয়, কোথায় অক্সিডেশন নাম্বার কিভাবে বের করতে হয় সেটা তোমরা ক্লিয়ার করতে পেরেছো। আশা করি তোমাদের কাছে এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। বাকি জারণ বিজারণের আমি তোমাদেরকে বলবো যে তোমরা একটু ভিডিওটা আরেকবার দেখো, যদি তোমাদের প্রবলেম থাকে আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার হবে, বা এই সম্বন্ধে যদি আরও কোনো ডাউট থেকে থাকে তোমরা নিচে আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি নিশ্চয়ই তোমাদেরকে উত্তর করব। সো এরই সঙ্গে আজকের এই সেশনটা আমরা শেষ করছি। থ্যাংক ইউ মাই ডিয়ার অল এলিমেন্টস। আমি আমার স্টুডেন্টদেরকে ভালোবেসে এলিমেন্ট বলি, কারণ তোমরা আমার কাছে প্রচণ্ড ইম্পর্টেন্ট, ঠিক যেমন পেরিয়ডিক টেবিলের কাছে এলিমেন্টস ইম্পর্টেন্ট। সো আই লাভ ইউ অল মাই ডিয়ার এলিমেন্টস। সো এনজয়, সামনে মাধ্যমিক পরীক্ষা, ক্লাস 10-এর বড় পরীক্ষা, ঠিক আছে? যারা CBSE আছো তাদের যেমন একটু দেরিতে পরীক্ষা আছে, ICSEরও তাই দেরিতে পরীক্ষা আছে, বাট যারা ক্লাস 10-এর মাধ্যমিক দিচ্ছ তাদের যেমন সামনেই পরীক্ষা। সো অল দ্য বেস্ট
ফর দ্যাট, ঠিক আছে? যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আছো, যারা সিবিএসসি বোর্ডে আছো, আইসিএসসি বোর্ডে আছো, সবাইকে অল দ্য বেস্ট। আমি চাই তোমরা সবাই ভালো রেজাল্ট করে এগিয়ে চলে এসো, কারণ সব থেকে ইম্পর্টেন্ট জিনিস আমাদের ভালো করে রেজাল্ট করতে হবে। আর মাথায় রাখবে, ই ফর এক্সপ্লানেশন দিয়ে ই ফর এক্সেপশনকে সরিয়ে আমাদের সি ফর কেমিস্ট্রিটাকে, সি ফর কনসেপ্টটাকে ক্লিয়ার করে ফেলতে হবে। সো উইথ দ্যাট, থ্যাংকস টু অল অফ ইউ, থ্যাংক ইউ। I hope you enjoy the session. Thank you all.